ছাত্ররা তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ভৌতবিজ্ঞানের একটি নতুন অধ্যায় চলতড়িৎ। তোমরা জানো যে যে তড়িৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তাকে চলতড়িৎ বলে। এই চলতড়িৎ আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিসি বা ডিরেক্ট কারেন্ট অর্থাৎ বাংলায় বললে সমপ্রবাহ, আরেকটা হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট বা বাংলায় পরিবর্তিত প্রবাহ। এখন চলতড়িৎ অধ্যায়টা পড়ার আগে আমরা এ সংক্রান্ত বেশ কিছু ভৌত রাশির সংজ্ঞা জেনে নেব। যেমন ধরো তড়িৎ আধান। তড়িৎ আধান কাকে বলে? তড়িৎ আধান কাকে বলে এটা তোমরা অলরেডি আগের ক্লাসে ক্লাস 8-এ পড়েছো। তড়িৎ আধান হলো কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তুর এমন একটা অবস্থা যেটা ঠিক করে দেয় সে অন্য একটা বস্তুকে আকর্ষণ করবে না অন্য একটা বস্তুকে বিকর্ষণ করবে। তোমরা জানো যে সমজাতীয় তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে আর বিষমজাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। এছাড়া তড়িৎগ্রস্ত যে কোনো বস্তু নিস্তড়িৎ বস্তুকে আকর্ষণ করে। এর সাথে আমরা চুম্বকত্বের অনেক মিল পাই, যেমন সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে। আবার যে কোনো চুম্বক মেরু একটা চৌম্বক পদার্থকে যেরকম লোহাকে আকর্ষণ করে। এবার তড়িৎ আধান, তড়িৎ আধানের এসআই একক হলো কুলম্ব। তড়িৎ আধানকে সাধারণত ছোট হাতের কিউ দ্বারা প্রকাশ করা হয়। তারপর এসো তড়িৎ প্রবাহ মাত্রা। আমরা যেহেতু এখানে প্রবাহী তড়িৎ পড়ছি তাই তড়িৎ প্রবাহ মাত্রা ভৌত রাশিটি খুব গুরুত্বপূর্ণ। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? একক সময় কোনো তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। এটা অনেকটা জলের প্রবাহ মাত্রার সমতুল্য। যেমন একটা পাইপের মধ্যে দিয়ে যখন জল যাচ্ছে, এবার এই যে পাইপটার মধ্যে দিয়ে 1 সেকেন্ডে কত পরিমাণ জল প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে জলের প্রবাহ মাত্রা। একই রকম করে একটা তড়িৎবাহী তার, তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে কত পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার, যেটাকে বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। এবার এসো তড়িৎ বিভব। তড়িৎ বিভব কাকে বলে? এটা তোমরা অলরেডি স্থির তড়িৎ চ্যাপ্টারে পড়ে নিয়েছো, তাও আমি একটু বলে দিই। তড়িৎ বিভব হচ্ছে কোনো একটা তড়িৎ ক্ষেত্র তার মধ্যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটা হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ বিভব। একটা যেমন ধরো একটা তড়িৎগ্রস্ত একটা ক্ষেত্র আছে, আমি সাধারণভাবে সেই তড়িৎগ্রস্ত ক্ষেত্রটাকে ধনাত্মক ধরে নিলাম। এবার অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব বলতে কি বুঝবো? যেখানে সেই তড়িৎ ক্ষেত্রে প্রভাব প্রায় শূন্য বা প্রায় নেই, সেটা হচ্ছে অসীম দূরত্ব। সেই অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে যখন আমি সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনবো তখন এই দুটো ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে। তার ফলে আমাকে জোর করে সেই জায়গায় একক ধনাত্মক আধানটাকে নিয়ে আসতে হবে। এর ফলে যে পরিমাণ কৃতকার্য আমাকে করতে হবে সেটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের আমাদের একক হচ্ছে ভোল্ট। আমি এখানে সবকটাই এসআই এককই বলছি। এবার বিভব পার্থক্য ন্যাচারালি বুঝতে পারছো যে দুটো বিন্দুর মধ্যে তড়িৎ বিভবের যে পার্থক্য তাকে বলা হয় বিভব পার্থক্য। এরও একক স্বাভাবিকভাবে ভোল্ট, যেটাকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। এইবার এসো তড়িৎচালক বল। তড়িৎচালক বলকে আমরা ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করি। তড়িৎচালক বল কি? এবার কোনো একটা
জায়গায় তড়িৎ বিভব সৃষ্টি করতে হলে আমার একটা কারণ দরকার হবে। সেই কারণটাই হচ্ছে তড়িৎচালক বল। অর্থাৎ একটা সেল বা আমাদের ইলেকট্রিক সেল বা আমরা যেটাকে সাধারণভাবে তড়িৎ কোষ বলে থাকি, সেই তড়িৎ কোষের যদি আমাদের জানো যে দুটো আমাদের মেরু আছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক মেরু। এখন এই ধনাত্মক ঋণাত্মক মেরুকে যদি একটা তামার তার দিয়ে যুক্ত করে দিই, তাহলে সেই তামার তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়। এখন কেন তড়িৎ প্রবাহ হয়? যেহেতু এই দুটো মেরুর মধ্যে আমাদের তড়িৎ বিভব রয়েছে বলে। এবার এই তড়িৎ বিভবটা সৃষ্টি হচ্ছে কেন? তড়িৎ বিভবটা সৃষ্টি হচ্ছে কারণ তড়িৎ কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে। তার ফলে এই দুটো মেরুর মধ্যে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ অনেকটা এরকম যে ধরো তুমি একটা ছাদের ওপরে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কটা প্রথমে জলশূন্য, এইবার তুমি পাম্প করে সেই ট্যাঙ্কটাকে জল দিয়ে ভরলে, নিচের থেকে জল দিয়ে। এবারে সেই ট্যাঙ্কটা জল কল যদি খুলে দাও, তাহলে আমাদের কি হবে? জল পড়বে। এখন আমাদের জল পড়ছে কেন? যেহেতু আমাদের ভূমি স্তরের সাথে ট্যাঙ্কের হাইট অনেকটা বা উচ্চতা রয়েছে, উচ্চতার পার্থক্যের জন্য সে জল পড়ছে। একইভাবে আমাদের যে তড়িৎ প্রবাহটা হয় কেন? যখন দুটো বিন্দুর মধ্যে তড়িৎ বিভবের পার্থক্য ঘটে, তখনই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ যায়। যেরকম করে জল উচ্চ জায়গা থেকে বা উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলে জল যায়। এখন এই জলটা তাহলে উচ্চ জায়গাযুক্ত অঞ্চলে উঠলো কি করে? জল তো নিজে নিজে তো আর নিচের থেকে উপরে উঠতে পারে না। তাহলে যে শক্তি দিয়ে আমরা এই জলটাকে ওপরে তুললাম, ট্যাঙ্কে তুললাম, তোলার পর কি হলো? আমাদের সেই জায়গাটায় আমাদের একটা উচ্চতার পার্থক্যের কারণ ঘটলো। এই কারণটাই হলো আমাদের চলতড়িতের ক্ষেত্রে তড়িৎচালক বল। অর্থাৎ যে কারণের জন্য কোনো দুটো বিন্দুর মধ্যে তড়িৎ বিভব পার্থক্যের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে আমাদের তড়িৎচালক বল। তড়িৎচালক বলের যে এসআই একক সেটা ভোল্ট। এবার এটা তো আমি বোঝানোর জন্য বললাম, কিন্তু পরীক্ষার সময় তোমরা তো এরকম করে ব্যাখ্যা করতে পারবে না এত বড় করে। তোমরা তাহলে সংজ্ঞায় কি লিখবে? সংজ্ঞায় লিখবে যে কোনো তড়িৎ কোষ যখন মুক্ত বর্তনীতে থাকে, সেই অবস্থায় দুটো মেরুর মধ্যে, কোষে দুটো মেরুর মধ্যে যে বিভব পার্থক্য তৈরি হয়, সে বিভব পার্থক্যটাই হলো তড়িৎ চালক বল, ওই তড়িৎ কোষের তড়িৎ চালক বল। কেমন? এবার এই যে মুক্ত বর্তনী মানে কি? যখন তড়িৎ কোষের দুটো মেরুকে তার দিয়ে সংযুক্ত করা হয়নি, তখন হচ্ছে তড়িৎ কোষটা মুক্ত বর্তনীতে থাকে। সেই অবস্থায় দুটো মেরুর মধ্যে যে তড়িৎ বিভব সৃষ্টি হয়, সেটাই হচ্ছে তড়িৎচালক বল। এই তড়িৎচালক বল হচ্ছে তড়িৎ বিভবের কারণ, আর তড়িৎ বিভব হচ্ছে তড়িৎচালক বলের ফলাফল। কেমন? এইবার আমরা আসি পরিবাহী রোধ। পরিবাহী রোধ কি? ধরো তুমি যখন কোনো রাস্তা দিয়ে যাবে, সে হেঁটে যাও, সাইকেলে যাও, যেভাবে যাও না কেন, তোমার রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার সময় অনেক বাধা পাবে। রাস্তার সাথে তোমার পায়ের ঘর্ষণ, চাকার সাথে রাস্তার ঘর্ষণ, সাথে তোমার কোথাও খানাখন্দ থাকতে পারে, কোথাও এবড়ো খেবড়ো রাস্তা থাকতে পারে। অর্থাৎ তোমাকে চলার পথে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। একইভাবে যখন আমাদের কোনো পরিবাহীর মধ্যে দিয়ে আধান যায়, তখন সেই আধানটাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। তো এই বাধাটাই হচ্ছে পরিবাহী রোধ। অর্থাৎ পরিবাহী রোধ কি? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, তখন পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে পরিবাহী রোধ। এটার এসআই একক হচ্ছে ওহম, যেটাকে আমাদের ইংরেজি মানে গ্রিক লেটার ওমেগা দিয়ে চিহ্নিত করা হয়। এবার আমরা এই সকল ভৌত রাশির মধ্যে সম্পর্কগুলো জানব। যেমন প্রথমেই
আমরা জানব যে কিউ আই আর টি এর মধ্যে কি সম্পর্ক। আই সমান সমান কিউ বাই টি। আই এখানে তড়িৎ প্রবাহ মাত্রা, কিউ হলো যতটা আধান প্রবাহিত হচ্ছে ততটা, আর টি হচ্ছে সময়, অর্থাৎ যে সময়ের মধ্যে কিউ পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়েছে। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা সমান সমান প্রবাহিত আধানের মান ভাগ সময়। অ্যাম্পিয়ার সমান সমান কুলম্ব বাই সেকেন্ড। এবার ভি ইজুকাল টু আইআর, অর্থাৎ ভি মানে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, আই হলো সেই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, আর আর হলো সেই পরিবাহীর রোধ। এটা হচ্ছে বিখ্যাত ওহমের সূত্র, ভি ইজুকাল টু আইআর। ওহমের সূত্র কি বলছে সেটা আমরা একটু জেনে নিই। এটা হলো একটা সিম্পল ইলেকট্রিক সার্কিট, যেখানে এটা হচ্ছে একটা ব্যাটারি যার দুই প্রান্তে বিভব পার্থক্য ভি, রোধ আর, রোধকে এরকমভাবে চিহ্নিত করা হয়, এটা হচ্ছে রোধের চিহ্ন। এর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। এখন তোমরা জানো যে আমাদের যে এই যে ব্যাটারি বা সেল, ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ, এই তড়িৎ কোষের বিভব পার্থক্য যত বাড়াবো তত কি হবে, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে। যেমন আমি যদি একটা তড়িৎ কোষ নিই, এখানে একটা বাল্বকে যুক্ত করি, তাহলে বাল্বটা যত জোরে আলো দেবে। যদি সেই জায়গায় একটা জায়গায় দুটো আমরা তড়িৎ কোষ পরপর লাগাই, তাহলে আমাদের বাল্বটা আরও বেশি জোরালো আলো দেবে। অর্থাৎ বিভব পার্থক্য যত বৃদ্ধি পাবে তড়িৎ প্রবাহ মাত্রাও তত বৃদ্ধি পাবে। এখান থেকে ওহমের সূত্রটা হলো যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। এবার এই সূত্রের শর্তগুলো কি? শর্ত হচ্ছে হলো এই পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা ধ্রুবক বা অপরিবর্তিত থাকতে হবে। অন্যান্য ভৌত অবস্থা মানে কি? পরিবাহীর দৈর্ঘ্য, তার প্রস্থচ্ছেদ, তার উপাদান ইত্যাদি ধ্রুবক থাকতে হবে। তাহলে দেখা যাবে যে পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য যত বৃদ্ধি করব পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তত বাড়বে। এবার তোমরা ভেদের সূত্র থেকে জানো, যেটা তোমরা অঙ্কে করেছো, যে একটা সমানুপাতিক চিহ্ন থেকে সমান সমান চিহ্নে আসতে হলে আমাদের একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এখানে আর হলো সেই সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ ভি ইজুকাল টু আই ইন্টু আর। আর কে বলা হয় এই পরিবাহীর রোধ। এটা হলো ওহমের সূত্র, ভি ইজুকাল টু আই ইন্টু আর। এবার আমরা দেখব যে কোনো পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং উষ্ণতার উপর। কিভাবে নির্ভর করে? পরিবাহীর দৈর্ঘ্যের উপরে। পরিবাহীর দৈর্ঘ্য আমি যত বৃদ্ধি করব পরিবাহীর রোধ তত বাড়বে। যেমন ধরো তুমি একটা জায়গা থেকে অন্য জায়গায় তুমি কলের জল পাইপ দিয়ে নিয়ে যেতে চাইছো। এখন পাইপের দৈর্ঘ্য যত বাড়বে তোমার জলের প্রবাহ তত বাধাপ্রাপ্ত হবে। সেরকমভাবে আমাদের পরিবাহী দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে। রোধ মানে বাধা, তাই দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে। তুমি যত বেশি রাস্তায় দিয়ে তুমি অতিক্রম করবে তোমাকে তত বেশি বাধার সম্মুখীন হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে রোধ তত কমবে। অর্থাৎ একটা পাইপের মধ্যে তুমি যখন জল নিয়ে যাচ্ছ
তখন পাইপটা যত সরু হবে অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কমবে বাধা তত বাড়বে, জল ফ্লো হতে বা জল যেতে তত অসুবিধা হবে। পাইপটা যত তুমি মোটা নেবে তত ভালোভাবে জল ফ্লো করবে, তত ভালোভাবে জল প্রবাহিত হবে, অর্থাৎ রোধ কমে যাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে। সেই কারণের জন্য রোধ হচ্ছে ব্যস্তানুপাতিক। আমরা যদি গাণিতিকভাবে লিখি তাহলে কিভাবে লিখব? লিখব যে আর সমানুপাতিক এল যখন এ ধ্রুবক, আর আর সমানুপাতিক 1/a যখন এল ধ্রুবক, অর্থাৎ এল বাড়লে আর বাড়বে, আর এ বাড়লে অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে আর কমবে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিচ্ছি যে পরিবাহীর উষ্ণতা ধ্রুবক থাকছে এবং একই উপাদানের, পরিবাহীটা একই উপাদানের তৈরি। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আর সমানুপাতিক এল যখন এ ধ্রুবক, আবার আর সমানুপাতিক 1/a যখন এল ধ্রুবক। সুতরাং আর সমানুপাতিক l/a যখন এল ও এ উভয় চলরাশি, অর্থাৎ এল এবং এ উভয় যদি একই সাথে পরিবর্তিত হয় তাহলে আর সমানুপাতিক l/a। এবার আমাদের সমানুপাতিক চিহ্ন থেকে সমান সমান চিহ্নে আসতে হলে একটা নতুন একটা সমানুপাতিক ধ্রুবককে আমরা এখানে লিখব, সেটা হচ্ছে রো, অর্থাৎ আর সমান সমান রো ইন্টু l/a, যেখানে রো হলো সমানুপাতিক ধ্রুবক। রোকে বলা হয় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। কেমন? এই রো এর একক হলো ওহম মিটার। ওহম মিটার। এই রো বা আমাদের রোধাঙ্ক, পরিবাহীর রোধাঙ্ক নির্ভর করে কার কার উপরে? পরিবাহীর উপাদান এবং উষ্ণতার উপরে। উপাদান মানে কি? যদি আমরা রূপো নিই, রূপোর ক্ষেত্রে রো এর মান অর্থাৎ রোধাঙ্কের মান খুব কম। তামার ক্ষেত্রে রোধাঙ্কের মান সামান্য বেশি, লোহার ক্ষেত্রে আরও বেশি, অর্থাৎ উপাদানের পরিবর্তন ঘটলে আমাদের রোধাঙ্কের মানেরও পরিবর্তন হয়। এর সাথে আমাদের উষ্ণতা, সাধারণভাবে ধাতুর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহী রোধাঙ্কের মান বৃদ্ধি পায়, সেটা আমি পরে আসছি। এবারে আমরা রোধাঙ্কের সংজ্ঞা সম্পর্কে জানব। রোধাঙ্ক কাকে বলে? এটা একটা ঘনক। তোমরা জানো যে ঘনক হচ্ছে একটা 3D বা ত্রিমাত্রিক একটা ক্ষেত্র যার তিনটে বাহুই সমান এবং তলগুলো, সংলগ্ন তলগুলো পরস্পরের সাথে লম্ব। এই বাহুটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই হচ্ছে এখানে 1 মিটার করে। সুতরাং এটা হচ্ছে একটা একক ঘনক। এবার আমি ধরো তামার রোধাঙ্ক সম্পর্কে জানতে চাই, তাহলে কি করব? তামার তৈরি একটা একক ঘনক নেব, অর্থাৎ একটা কিউব বা একক ঘনক তৈরি করব যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার এবং সেটা তামার তৈরি হবে। তাহলে এই যে ঘনকটা তৈরি হলো তার বিপরীত দুটো তলের মধ্যে যে রোধ, সেটাই হচ্ছে তামার রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক কাকে বলবো? রোধাঙ্ক মানে হলো কোনো পরিবাহীর তৈরি একক ঘনকের দুটি বিপরীত তলের মধ্যে যে রোধ থাকে তাকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে। অর্থাৎ কোনো পরিবাহীর তৈরি একক ঘনকের দুটো বিপরীত তলের মধ্যে যে রোধ থাকে তাকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে। অর্থাৎ রোধাঙ্ক রো সমান সমান আর ইন্টু এ বাই এল। আর এর একক ওহম, এ অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মিটার স্কোয়ার, আর লেন্থ হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে মিটার। সুতরাং মিটার স্কোয়ার একটা মিটার কেটে গেলে তাহলে রো বা রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। এবার আমরা দেখব রোধাঙ্কের সাথে উষ্ণতার সম্পর্ক। সাধারণভাবে কোনো ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধাঙ্ক এবং রোধ উভয় বেড়ে যায়। অর্থাৎ আর থিটা ইজ ইকুয়াল টু
r01 প্লাস আলফা থিটা এবং রো থিটা ইজ ইকুয়াল টু ρ01 প্লাস আলফা থিটা, যেখানে আলফা হলো পরিবাহীর উপাদানের রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক। উষ্ণতা গুণাঙ্ক মানে কি? অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পেলে ওই পরিবাহীর একক রোধের জন্য কতটা রোধ বৃদ্ধি পাবে সেটা হচ্ছে ওই পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক। বোঝা গেল? যেখানে r0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরিবাহীর রোধ, আর r থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরিবাহীর রোধ। ঠিক একইভাবে ρ0 হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক, আর রো থিটা হলো থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। আমরা যদি লেখচিত্র দেখি তাহলে এক্স অক্ষ বরাবর উষ্ণতা, পরিবাহীর উষ্ণতা, এবং ওয়াই অক্ষ বরাবর পরিবাহীর রোধকে আমরা যদি লেখচিত্রের মধ্যে আঁকি তাহলে গ্রাফটা পাবো এরকম একটা স্ট্রেট লাইন পাবো, যেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরিবাহী রোধ r0 এবং উষ্ণতা যত বৃদ্ধি পাবে পরিবাহী রোধ তত বৃদ্ধি পেতে থাকবে। সাধারণভাবে ধাতুর ক্ষেত্রে এরকম লেখচিত্র আমি পাবো, তাই এদেরকে বলা হয় ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী কাদের বলে? যে সকল পরিবাহী ওহমের সূত্র মেনে চলে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তাদের রোধ বৃদ্ধি পায়, তাদের বলা হয় ওহমীয় পরিবাহী, যেরকম যে কোনো ধাতু। আবার কিছু পরিবাহী আছে যাদের উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়, তাদের বলা হয় অওহমীয় পরিবাহী। যেমন অর্ধপরিবাহী, সিলিকন, জার্মেনিয়াম, এদেরকে বলা হয় অওহমীয় পরিবাহী। এই অর্ধপরিবাহী কাদের বলা হয়? যারা সাধারণভাবে বা রুম টেম্পারেচারে বা তার থেকে কম উষ্ণতায় তড়িৎ পরিবহন করে না, বা করলেও খুব অল্প মাত্রায় করে, কিন্তু উষ্ণতা যত বৃদ্ধিপ্রাপ্ত হয় অর্থাৎ বৃদ্ধি করা হয় তাদের পরিবাহিতাঙ্ক বাড়তে থাকে এবং রোধাঙ্ক কমতে থাকে, অর্থাৎ উষ্ণতা বাড়াচ্ছি, রোধ কমে যাচ্ছে, অর্থাৎ ধাতুর ঠিক উল্টো ব্যাপারটা ঘটে। তাই এদেরকে বলা হয় অওহমীয় পরিবাহী। এছাড়া আমাদের সুপার কন্ডাক্টর বা আমাদের অতি পরিবাহী বলে একটা বস্তু আছে। সাধারণভাবে মার্কারি বা আমাদের পারদের ক্ষেত্রে দেখা যায় খুব কম উষ্ণতায় 5 কেলভিনের নিচে এর রোধ প্রায় শূন্য হয়ে যায়, তখন পারদের এই অবস্থাটাকে বলা হয় অতি পরিবাহিতা। আবার উষ্ণতা বৃদ্ধিপ্রাপ্ত হলে 5 কেলভিনের ওপরে পারদ বা মার্কারি অন্যান্য ধাতুর মতোই আচরণ করতে থাকে। এই যে 5 কেলভিন অর্থাৎ একটা টেম্পারেচার বা উষ্ণতা, যার নিচে সেটা অতি পরিবাহী এবং ওপরে সাধারণ পরিবাহী, এই যে উষ্ণতার যে সীমানা এটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। এছাড়া আমরা পরিবাহীর ক্ষেত্রে আরও কিছু এক্সেপশন দেখতে পারি, যেরকম সেলেনিয়াম ধাতুর ক্ষেত্রে আলো পড়লে রোধ কমে যায়। এটা আমাদের বিভিন্ন রকম লাইটের স্বয়ংক্রিয় যন্ত্রে যেখানে আমাদের সেখানে সেলেনিয়াম ধাতুকে ব্যবহার করা হয়, যেটা থেকে আমাদের বিভিন্ন লাইটের ইন্টেন্সিটি বা প্রাবল্য মাপার জন্য এই ধর্মকে কাজে লাগানো হয়, সেলেনিয়ামের ধর্মকে কাজে লাগানো হয়। যেরকম তোমরা ক্রিকেট খেলা দেখবে, অনেক সময় লাইট কমে গেলে বা আলো কমে গেলে ক্রিকেট খেলা বন্ধ থাকে, তবে আম্পায়ারে একটা ডিভাইস দিয়ে তারা পিচে আর আশেপাশে মেপে দেখে আলোর তীব্রতা ঠিক আছে কিনা। তাহলে এই যে ডিভাইসটা, সেই ডিভাইসটা কিন্তু সেলেনিয়ামের এই ধর্মকে কাজে লাগিয়ে করা হয়। এছাড়া কার্বন গুঁড়ো, তোমরা জানো যে কার্বন গুঁড়ো আমাদের অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করে। কার্বন গুঁড়োর মধ্যে চাপ বাড়ালে রোধ কমে যায়। এবার আমরা পরিবাহীর তুল্য বিভিন্ন রোধগুলো তুল্য রোধ নির্ণয় করা শিখব। প্রথমে আসব রোধের শ্রেণী সমবায়। রোধের শ্রেণী সমবায় কাকে বলে? যদি বেশ কিছু রোধকে পরপর যুক্ত করে দেওয়া যায়
তবে এই ধরনের সংযোগকে বলা হয় রোধের শ্রেণী সমবায়। যেরকম এখানে R1 R2 R3 এই তিনটে রোধকে পরস্পর পরপর যুক্ত করে তাদের সাথে একটা তড়িৎ কোষকে যুক্ত করা হলো। এই তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য V। বর্তনীর মধ্যে দিয়ে ক্যাপিটাল I পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। এবার যেহেতু রোধগুলোকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, তাই প্রতিটি রোধের মধ্যে দিয়ে সম পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, কিন্তু রোধগুলোর মান আলাদা হওয়ায় এদের দুই প্রান্তে বিভব পার্থক্য আলাদা হবে। ধরলাম প্রথম রোধের বিভব পার্থক্য V1, দ্বিতীয় রোধের বিভব পার্থক্য V2 এবং তৃতীয় রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য V3। সুতরাং V1 = I × R1, V2 = I × R2, V3 = I × R3। যেহেতু এই রোধগুলো শ্রেণী সমবায়ে আছে, তাই মোট বিভব পার্থক্য সমান সমান হচ্ছে তড়িৎ কোষের দুই প্রান্তে বিভব পার্থক্যের সাথে সমান। তাই V সমান সমান V1 + V2 + V3। এবার আমরা V1 V2 V3 মানগুলো বসিয়ে দিই আইটাকে কমন নিই। তাহলে সুতরাং V = I কমন চলে গেল, R1 + R2 + R3। এখন এই R1 + R2 R3 কে আমি R ধরলাম। এবার আরটা কি? আরটা হলো এই যে তড়িৎ বর্তনী তার তুল্য রোধ। তাহলে V সমান সমান IR, আমরা এটা ওহমের সূত্র থেকে জানি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখব R সমান সমান R1 + R2 + R3। এখানে R হলো পরিবাহীর রোধগুলো শ্রেণী সমবায়ে থাকলে তাদের তুল্য রোধ। এবার আমরা আসব রোধের সমান্তরাল সমবায়। যখন এই রোধগুলোকে পরস্পর দুই প্রান্ত একসাথে আটকানো হবে, অর্থাৎ প্রথম রোধের প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত প্রত্যেকটা রোধের এক প্রান্ত একসাথে আর অপর প্রান্তগুলো একসাথে আটকানো হবে, তখন এরা হচ্ছে সমান্তরাল সমবায়। এটা হচ্ছে রোধের সমান্তরাল সমবায়। এবারে সমগ্র ব্যবস্থাটাকে একটাকে তড়িৎ কোষের দুই প্রান্তের সাথে যুক্ত করে দেওয়া হলো। এই তড়িৎ কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য V। যেহেতু রোধগুলো এখানে সমান্তরাল সমবায়ে যুক্ত, তার ফলে রোধগুলোর প্রত্যেকটার দুই প্রান্তেই আমাদের সমান পরিমাণে বিভব পার্থক্য থাকবে এবং এটা কোষের দুই প্রান্তে বিভব পার্থক্যের সাথে সমান হবে। অর্থাৎ এই প্রত্যেকটা কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য হবে V। আর বর্তনীর মূল প্রবাহ মাত্রা হচ্ছে I। এখন যেহেতু রোধগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত, তার ফলে কি হবে? প্রত্যেকটা রোধের মধ্যে এসে তড়িৎ প্রবাহ মাত্রাগুলো ভাগ হয়ে যাবে। শ্রেণী সমবায়ে যেরকম তড়িৎ প্রবাহ মাত্রাগুলো একই ছিল, এখানে তড়িৎ প্রবাহ মাত্রাগুলো ভাগ হয়ে যাবে, বিভব পার্থক্যটা একই থাকবে। ধরি প্রথম রোধের মধ্যে দিয়ে R1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে I1, R2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে I2, আর R3 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে I3। সুতরাং I সমান সমান I1 + I2 + I3। এবার আমরা ওহমের সূত্র থেকে আমরা জেনে ফেলেছি যে V = IR বা I সমান সমান V/R। সুতরাং I সমান সমান V/RP। RP হচ্ছে এখানে এই যে বর্তনীর আমাদের তুল্য রোধ। RP হচ্ছে P ফর প্যারালাল, RP হচ্ছে বর্তনীর তুল্য রোধ। তাহলে V/RP আর I1 = কি হবে? V/R1, I2 = V/R2 আর I3 = V/R3। অর্থাৎ কেন সব জায়গায় V? কারণ সবার ক্ষেত্রে আমাদের বিভব পার্থক্য সমান, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তাহলে V গুলো কমন নিয়ে কেটে ফেলি। তাহলে 1/RP = 1/R1 + 1/R2 + 1/R3। তাহলে যেখানে RP হলো আমাদের এই যে সমান্তরাল সমবায় রোধগুলো তাদের তুল্য রোধ। এখানে আরেকটা কথা বলার যে আমরা বর্তনীতে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, এই সমবায় দুটোর মধ্যে কোনটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বা আমরা কোনটা বেশি ব্যবহার করব। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের
তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ বৃদ্ধি পায়, কারণ রোধগুলো পরপর যোগ হয়ে যায়, বর্তনীর তুল্য রোধ বৃদ্ধি পায়। এবার রোধ যত বাড়বে বাধা তত বাড়বে, অর্থাৎ আমাদের তড়িৎ শক্তির ক্ষয় বা এনার্জি লস তত হবে। তাই শ্রেণী সমবায় ক্ষেত্রে আমরা খুব একটা ব্যবহার করি না। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, রোধগুলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেহেতু এদের অনন্যকগুলোর যোগফল, রোধগুলো অনন্যকের যোগফল আমাদের বর্তনীর তুল্য রোধের অনন্যকের সাথে সমান, তার ফলে বর্তনীর তুল্য রোধ কমে যায়, অর্থাৎ বাধা কমে যায়। আমরা প্রমাণ করতে পারি যে এই যে রোধগুলো, তার মধ্যে সব থেকে ছোট যে রোধ, ছোট মানের রোধ, তুল্য রোধের মান তার থেকেও ছোট হয়। তার ফলে কি হয়? তার ফলে আমাদের মূল যেহেতু বর্তনীর তুল্য রোধ কমে যায়, তার ফলে আমাদের শক্তি ক্ষয়টাও কম হয়, তড়িৎ শক্তির ক্ষয়টাও আমাদের কমে যায়। তাই আমরা সবসময় আমাদের কি করব, প্যারালাল আমাদের কম্বিনেশন বা আমাদের সমান্তরাল সমবায়কে আমরা ব্যবহার করার চেষ্টা করব। আমাদের হাউসহোল্ড সার্কিট বা আমাদের গৃহস্থালির যে তড়িৎ সংযোগ ব্যবস্থা, সেখানে কিন্তু আমরা সবসময় সমান্তরাল সমবায়কে ব্যবহার করি। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আরেকটাও সুবিধা আছে, সেটা হলো ধরো আমাদের বিভিন্ন একটা লাইট, ফ্যান, টিভি পরপর সমান্তরাল সমবায় আটকেছ। এবার এই বর্তনীতে লাইট যদি খারাপ হয়ে যায়, তাও বাকি দুটো আমাদের ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক যে ইনস্ট্রুমেন্ট যেরকম টিভি আর ফ্যান চলবে। কিন্তু সিরিজের ক্ষেত্রে বা শ্রেণীর ক্ষেত্রে সেটা হয় না। শ্রেণীর ক্ষেত্রে যদি একটা রোধ যদি নষ্ট হয়ে যায় বা একটা জায়গায় বিচ্ছিন্ন হয়ে যায়, একটা রোধ যদি কেটে যায় বা একটা যন্ত্র যদি খারাপ হয়ে যায়, তাহলে বাকি যন্ত্রগুলো কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। সেই কারণের জন্য আমাদের সব সময় সমান্তরাল সমবায়কে আমরা ব্যবহার করব। এবার আমরা দেখব কোষের তড়িৎচালক বল এবং কোষটির বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক। এটা একটা ইলেকট্রিক সার্কিট, যার কোষটা একটা কোষ নেওয়া হয়েছে। সেই কোষের তড়িৎচালক বল ই, বড় হাতের ই। কোষটির অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর। কোষটিকে যে তার দ্বারা সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ কোষটির ধনাত্মক মেরু এবং ঋণাত্মক মেরুকে যে পরিবাহী তার দিয়ে সংযুক্ত করা হয়েছে, তার রোধ আর। আর কোষের অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর, আর তারটির রোধ হচ্ছে বড় হাতের আর, ক্যাপিটাল আর। আর বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই। তাহলে বহির্বর্তনীর রোধ বড় হাতের আর, তড়িৎ কোষ অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর। তাহলে বর্তনীর মোট রোধ কত হবে? বহির্বর্তনীর রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ, অর্থাৎ ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এবার কোষের তড়িৎচালক বল ই, তাহলে কোষের তড়িৎচালক বল ই সমান সমান আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে বা ই সমান সমান আই ইন্টু আর ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু ছোট হাতের আর। এবার আমরা ওহমের সূত্র থেকে দেখেছি যে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর। তাহলে এখানে বসিয়ে দিতে পারি ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই ইন্টু স্মল আর। অর্থাৎ কোষের তড়িৎচালক বল সমান সমান কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য যোগ আই ইন্টু স্মল আর। এখানে আমরা তাহলে কি বলবো যে ই মাইনাস ভি যদি করি, তাহলে ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু স্মল আর। তাহলে ই মাইনাস ভি অর্থাৎ তড়িৎচালক বল আর কোষের বিভব প্রভেদের মধ্যে যে পার্থক্য বা বিয়োগফল, সেটা হচ্ছে আই ইন্টু স্মল আর, যেটাকে বলা হয় কোষের নষ্ট ভোল্ট। অর্থাৎ একটা তড়িৎ কোষ যদি আমি বাজার থেকে কিনতে যাই, তড়িৎ কোষের উপর যেটা লেখা থাকে 1.4 ভোল্টের ব্যাট তড়িৎ কোষ, তাহলে 1.4 ভোল্ট হচ্ছে কোষটার ইএমএফ বা তড়িৎচালক বল। কিন্তু বাস্তবে যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু 1.4 ভোল্ট আমরা পাবো না, তার থেকে আমরা কম পাবো। ধরো সে 1 ভোল্ট পেলাম, তাহলে 0.4 ভোল্ট যেটা আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে নষ্ট ভোল্ট। সেটাকে বলা হয় নষ্ট ভোল্ট। এটা কেন নষ্ট ভোল্ট? কারণ হচ্ছে এই যে মানে তড়িৎচালক বল বিভব প্রভেদের মধ্যে পার্থক্য, নষ্ট ভোল্টটা সেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধের জন্য নষ্ট হয়ে যায়, তার ফলে এটা আমরা ব্যবহার করতে পারি না। তাই কোষের তড়িৎচালক বলের মান কোষের বিভব পার্থক্য থেকে সর্বদাই বেশি হয়।
একমাত্র কোষের তড়িৎচালক বল এবং কোষের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সমান হয় কখন? যখন কোষটা মুক্ত বর্তনীতে থাকে, অর্থাৎ I সমান সমান 0 হয়। I সমান সমান 0 হলে E ইজুকাল টু ভি, অর্থাৎ যখন তড়িৎ কোষ থেকে কোনো প্রকার তড়িৎ নেওয়া হবে না সেই সময় কোষের তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য উভয়ের মান সমান হবে। এবার আমরা জানব জুলের সূত্র সম্পর্কে। তোমরা জানো যে কোনো তড়িৎ বর্তনীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তখন তাপ উৎপন্ন হয়। কত পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা আমরা জুলের সূত্র থেকে জানতে পারবো। জুলের সূত্র থেকে আমরা জানি যে কোনো তড়িৎ বর্তনীর মধ্যে দিয়ে যদি H পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে T সময় H পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে H সমানুপাতিক I স্কয়ার, যখন R ও T ধ্রুবক। এখানে I হলো তড়িৎ প্রবাহ মাত্রা, R হলো পরিবাহী রোধ, T হলো সময়, অর্থাৎ কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছে। H প্রপোর্শনাল টু I স্কয়ার যখন R ও T ধ্রুবক। এবারে 2 নম্বর হচ্ছে H প্রপোর্শনাল টু R, অর্থাৎ আমাদের উৎপন্ন তাপ রোধের সাথে সমানুপাতিক, পরিবাহী রোধের সাথে সমানুপাতিক যখন I ও T ধ্রুবক, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় ধ্রুবক। আবার H প্রপোর্শনাল টু T, অর্থাৎ H T এর সাথে সমানুপাতিক, অর্থাৎ সময়ের সাথে সমানুপাতিক, যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ হবে তাপ তত উৎপন্ন হবে, অর্থাৎ H সমানুপাতিক T যখন I ও R ধ্রুবক। এই তিনটে সূত্রকে একসাথে করে আমরা লিখতে পারি H সমানুপাতিক I স্কয়ার RT। এখন H এর মান যদি আমরা জুল এককে প্রকাশ করি তাহলে H ইজুকাল টু I স্কয়ার RT হবে। এখানে সমানুপাতিক ধ্রুবক হবে 1, আর যদি H এর একক ক্যালোরিতে হয় তাহলে H ইজুকাল টু I স্কয়ার RT বাই 4.2 হবে। ওটা আমি আর লিখলাম না, আমরা এখানে H এর একক বা উৎপন্ন তাপের একককে আমরা জুলেই লিখব। এবার এই সূত্রটা প্রমাণ করব কি করে? এটা একটা ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী, যার তড়িৎ কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য ভি, এবং এটাকে দুই প্রান্তকে যে তার দিয়ে যুক্ত করা হয়েছে তার রোধ আর। বর্তনীতে I পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, তাহলে আমরা বর্তনী এক বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে আমাদের কিউ পরিমাণ আধান, তড়িৎ আধানকে T সময় ধরে যদি নিয়ে যাই তাহলে কি পরিমাণ কৃতকার্য হবে? আমরা জানি কৃতকার্য ইজুকাল টু আধান ইন্টু বিভব পার্থক্য গুণ বিভব পার্থক্য, তাহলে W সমান সমান কিউ ইন্টু ভি। এবারে এই যে কৃতকার্য হলো সেই কৃতকার্যটা এই পরিবাহীতে আমাদের তাপ শক্তি হিসাবে দেখা দেবে বা উৎপন্ন হবে। সুতরাং পরিবাহীতে উৎপন্ন তাপ শক্তি H ইজুকাল টু W ইজুকাল টু কিউ ইন্টু ভি। এবার আমরা জানি যে তড়িতাধান কিউ ইজুকাল টু I ইন্টু টি, আর বিভব পার্থক্য ভি ইজুকাল টু I ইন্টু আর, এটা ওহমের সূত্র থেকে জানি। তাহলে দুটোকে আমরা বসিয়ে দিই, কিউর জায়গায় আমরা IT বসাই আর ভি এর জায়গায় I ইন্টু আর বসাই, তাই দুটো আর গুণ করে হবে হলো I স্কয়ার RT, তাহলে H ইজুকাল টু I স্কয়ার RT। এটা হচ্ছে জুলের সূত্রের প্রমাণ। এবার এই সূত্রে আমরা অ্যাপ্লিকেশন বা প্রয়োগ কোথায় করি? যেরকম আমাদের ফিলামেন্টের যে বাল্বগুলো আছে, ইলেকট্রিক বাল্বগুলো, তোমরা জানো যে সেটার মধ্যে যখন তড়িৎ যায় তখন প্রচুর পরিমাণে তাপ এবং আলো উৎপন্ন হয়। ফিলামেন্ট দেখেছো, ফিলামেন্টগুলো খুব সরু তার প্যাঁচানো অবস্থায় থাকে, সেটার রোধ প্রচণ্ড বেশি হয়। ফিলামেন্টের বৈশিষ্ট্য হচ্ছে ফিলামেন্ট হচ্ছে উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক যুক্ত একটা তার, পরিবাহী তার, যেটা সাধারণত টাংস্টেন দিয়ে তৈরি করা হয়। এই ফিলামেন্ট যুক্ত বাল্বগুলোতে যখন আমাদের তড়িৎ প্রবাহ হয় তখন ফিলামেন্টগুলো প্রচণ্ড মাত্রায় গরম হয়ে ওঠে এবার আলো এবং তাপ দেয়, এবং এই ফিলামেন্টদের বাল্বগুলোতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি খরচা হয়। তাই বর্তমানে আমরা এলইডি ল্যাম্প ইউজ করি। এলইডি ব্যবহার করলে, এলইডিতে টেকনোলজিটা পুরো আলাদা, সেখানে আমাদের তাপ শক্তি খুব কম পরিমাণে লাগে,
অর্থাৎ একটা ফিলামেন্টে বাল্ব যেখানে 60 ওয়াট বাল্বে যে আলো দেবে মাত্র 9 ওয়াটের একটা এলইডি বাল্ব সেই আলো দেবে, অর্থাৎ আমাদের প্রায় খরচটা 6 ভাগের 1 ভাগ হয়ে যায়। আর এর সাথে আরেকটা সুবিধা হলো যেহেতু তাপশক্তি কম লাগছে এলইডি বাল্বে, তার ফলে পরিবেশ দূষণ আমাদের কম হয়। এছাড়া এই জুলের সূত্র প্রয়োগ করে আমরা বৈদ্যুতিক হিটার তৈরি করতে পারি। এই বৈদ্যুতিক হিটারে তোমরা দেখেছো যে এখানে ইলেকট্রিসিটি বা আমাদের তড়িৎ প্রবাহ পাঠিয়ে সেখানে আমাদের প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করা হয় এবং এর সাথে জল গরম করা হয়, রান্না করা হয়। এই বৈদ্যুতিক হিটার আমরা নাইক্রোম তার ব্যবহার করি, সেগুলো পেঁচানো থাকে যাতে তাদের লেন্থ বা দৈর্ঘ্য বেশি হয়, তার ফলে রোদ বেশি হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হতে পারে। এছাড়া আমাদের আরেকটা আমরা ব্যবহার করি, সেটা হলো ফিউজ ওয়্যার। তোমরা দেখবে বিভিন্ন বাড়ি বৈদ্যুতিক যন্ত্রের ঠিক আগে একটা ফিউজ ওয়্যার থাকে। ফিউজ ওয়্যার বা ফিউজ তার, এই ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে এদের রোধাঙ্ক হচ্ছে উচ্চ কিন্তু গলনাঙ্ক নিম্ন। উচ্চ রোধাঙ্ক কিন্তু নিম্ন গলনাঙ্ক। এদের মধ্যে দিয়ে সামান্য বেশি পরিমাণে আমাদের যখন তড়িৎ প্রবাহ হয় তখন এটা তাপ উৎপন্ন করে গলে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এটা বর্তনীতে সিরিজ বা শ্রেণী সমবায় থাকে। আমি অলরেডি আগে বলেছি যে শ্রেণী সমবায় থাকলে যদি তার যদি কেটে যায়, ছিঁড়ে যায়, তাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ফলে যখন কোনো শর্ট সার্কিটের ফলে প্রচুর পরিমাণে তাপ বা প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা যায় গিয়ে কোনো বৈদ্যুতিক যন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা থাকে বা করতে পারে, তখন সেই জায়গাটায় বৈদ্যুতিক যন্ত্রের ঠিক আগে আমরা একটা ফিউজ লাগিয়ে দিই বা ফিউজ তার লাগিয়ে দিই। সেটার মধ্যে দিয়ে উচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা গেলে ফিউজ তারটা কেটে যায়, গলে কেটে যায় এবং তখন যে যন্ত্রটা সেই যন্ত্রটা উচ্চ তড়িৎ প্রবাহ মাত্রার হাত থেকে রক্ষা পায়। তবে বর্তমানে ফিউজ ওয়্যার ব্যবহার না করে আমরা এমসিবি ব্যবহার করি। এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার তোমরা দেখবে বাড়িতে এরকম অনেক সময় এমসিবি লাগানো থাকে। এমসিবির সুবিধা হলো যে যখন উচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা যায় তখন এমসিবিটা নিচে নেমে যায়, নেমে গিয়ে বিদ্যুৎ সংযোগকে বিচ্ছিন্ন করে দেয়। আবার যখন সার্কিটটা ঠিক হয় তখন আবার ওই এমসিবি উপরে উঠিয়ে দিলে আবার তড়িৎ প্রবাহ মাত্রা চলতে থাকে। ফিউজ ওয়্যারের থেকে এমসিবির সুবিধা কি? এমসিবিতে কোনো পার্মানেন্ট ড্যামেজ হয় না। এটা তার ফলে ফিউজ ওয়্যারে যেরকম পুরোপুরি যখন উচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা যায় তখন ফিউজ ওয়্যার একটা স্থায়ীভাবে এটা গলে যায়, নতুন করে ফিউজ ওয়্যার লাগাতে হয়, না হলে তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যায় না। কিন্তু এমসিবির ক্ষেত্রে আমাদের এটা অস্থায়ীভাবে এটাকে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তার ফলে যখন আমার সার্কিট ঠিক হয়ে যায় তখন আবার যদি এমসিবিকে উঠিয়ে দেওয়া হয় তখন আবার তড়িৎ প্রবাহ মাত্রা চলতে থাকে। তো আজকে আমাদের ক্লাস এত পর্যন্তই। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি কারো কোনো কিছু অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। আমি যথাসাধ্য তোমাদের চেষ্টা করব তোমাদের যে সমস্যাগুলো সেগুলোর সমাধান করে দেওয়ার।